701টা হামলা করেছে, 701টা হামলা করেছে একদিনে। এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন মরণ ফাঁদ হয়ে গেছে। যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন যে ইরানে যদি স্থলাভিযান করে সফল হতে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যত সৈনিক আছে, যত সেনাবাহিনীর যত সদস্য আছে, তাদের সবাইকে ইরানে যেতে হবে। সেই খার্ক প্রদেশ হচ্ছে একটা ফাঁদ, যুদ্ধের ফাঁদ। সেই ফাঁদ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। আশা করছি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের উপর যে আগ্রাসন চালিয়েছে, অর্থাৎ যে ইরান যুদ্ধ, সেই যুদ্ধ আমি যখন ভিডিও করছি তখন সেই যুদ্ধ 1 মাস অতিক্রম করছে। এবং ঠিক 1 মাসের মাথায় এসে এই যুদ্ধ নিয়ে এখন যেই বার্তা বিশ্বব্যাপী আসছে সেটি হচ্ছে যে এই যুদ্ধের পরিণতি কি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইরাক এবং আফগানিস্তানের চেয়েও ভয়াবহ কিছু হতে যাচ্ছে। কারণ চারিদিকের পরিবেশ যেদিকে গড়াচ্ছে, তাতে করে এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের জন্য এখন মরণ ফাঁদ হয়ে গেছে। যখন আমি এই ভিডিও করছি সেদিন মার্কিন যুক্তরাষ্ট্রের সব বড় বড় শহরে লাখ লাখ মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে মাঠে নেমেছে এবং ট্রাম্পের যে এই যাচ্ছেতা আচরণ, সেই আচরণের বিরুদ্ধে এবং যা খুশি তাই করার বিরুদ্ধে তারা প্রতিবাদে নেমেছে এবং তারা এই আন্দোলনের নাম দিয়েছে নো কিংস, অর্থাৎ কোনো রাজা নয়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে জনগণের ক্ষমতার দেশ, সেটি তারা বোঝাতে চেয়েছে। এখানে একজন রাজা এসে যা খুশি তাই করবেন, সেটি করতে পারেন না। সেই প্রতিবাদ কিন্তু সারা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের বলা যায় যে গদি এক ধরনের কেঁপে গেছে এই কারণে, কারণ সামনে মধ্যবর্তী নির্বাচন। সেই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প যদি হেরে যান তাহলে কিন্তু তার আম ছালা সবই গেল এই যুদ্ধ করতে এসে। শুধু এখানেই শেষ নয়, এই যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি আলোচনার কথা বলছেন, ইরানের সাথে আলোচনা হবে, চুক্তি হবে, সেই কথা যখন বলছেন তিনি, ঠিক তখন আবার ইরানে স্থল অভিযান চালানোর জন্য তিনি কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন। যদিও এই প্রস্তুতি শেষ পর্যন্ত তার কতটুকু কাজে লাগবে সেটি নিয়ে শঙ্কা আছে। এই ব্যাখ্যাটাতে আমরা যাব। তার আগে একটু আজকে পরিস্থিতিটা একটু আপনাদেরকে একটু বলি যে এই ডোনাল্ড ট্রাম্প যখন একদিকে শান্তি আলোচনার কথা বলছেন, তখন এই যুদ্ধের 1 মাসের মাথায় এসে 28 মার্চ একদিনের সর্বোচ্চ হামলা ইরানে করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। 701টা হামলা করেছে, 701টা হামলা করেছে একদিনে ইরানের উপরে। অথচ তারা ভেতরে ভেতরে বলছে যে তারা শান্তি আলোচনা চায়, তারা ইরানের সাথে চুক্তি করতে চায় এবং আবার একই সাথে তারা কিন্তু স্থল অভিযানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও নিচ্ছে। ইরানও কিন্তু থেমে নেই। ইরান এবং লেবাননের হিজবুল্লাহ এই দুজন মিলে ইসরায়েলের 100টা শহরে একসাথে সাইরেন বাজিয়ে দিয়েছে। সাইরেন বাজিয়ে দিয়েছে মানে হচ্ছে যে 100টা শহরে সাইরেন বেজেছে তাদের যে আক্রমণ, সেই আক্রমণের কারণে, এবং পুরো বলা যায় যে দেশ পুরো একদিনে কেঁপে গেছে এবং 100টা শহর একসাথে বিপদ সংকেত বাজা মানে আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কি তৈরি করে ফেলেছে। অর্থাৎ ইরানও কিন্তু কোনোভাবেই দমে যাওয়ার পাত্র নয় এবং সেটি তারা প্রমাণ করছে। এর মধ্যেই আরেকটি ঘটনা খুব বড় আলোচনার জন্ম দিয়েছে। সৌদি আরবের একটি ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের E-3G সেন্ট্রি উড়োজাহাজ, সেই উড়োজাহাজ, এটি একটি গোয়েন্দা উড়োজাহাজ, সেই উড়োজাহাজ ধ্বংস হয়ে গেছে। তার ছবি প্রকাশ করেছে তুরস্কের একটি নিউজ এজেন্সি এবং সেই ছবি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল। কারণ যেখানে সমস্ত তথ্য গোপন করা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের কী ক্ষতি হচ্ছে, ইসরায়েলের কী ক্ষতি হচ্ছে, কী ধরনের আক্রমণের শিকার হচ্ছে তারা, সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে তথ্য মানুষকে দেওয়া হচ্ছে না, তথ্য আটকে রাখা হচ্ছে। ঠিক তখন এই ছবি যখন প্রকাশিত হয়েছে তখন কিন্তু পরিস্থিতি বোঝা যাচ্ছে যে আসলে তারা ভেতরে ভেতরে কতটা মার খেয়েছে সেটি হয়তো ভবিষ্যতে আরও পরিষ্কার বোঝা যাবে। এই যখন অবস্থা, তখন যেটি আমি বলছিলাম যে এই পরিস্থিতির মধ্যেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইরানে। এখন ইরানে স্থল অভিযান করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্র আদৌ সেখানে স্থল অভিযান করতে পারবে কি না, বা স্থল অভিযান করতে গেলে কী ধরনের পরিস্থিতির মুখে তাদেরকে পড়তে হবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখন সারা বিশ্বের যারা যুদ্ধ গবেষক তারা কিন্তু আলোচনা সমালোচনা এরই মধ্যে শুরু করেছেন এবং বিভিন্ন গবেষক বিভিন্নভাবে এগুলো প্রকাশ করছেন। গবেষকরা বলছেন বা যুদ্ধ বিশেষজ্ঞরা বলছেন যে ইরানে যদি স্থল অভিযান করে
সফল হতে হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যত সৈনিক আছে, যত সেনাবাহিনীর যত সদস্য আছে, তাদের সবাইকে ইরানে যেতে হবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের এখন 13 লাখ সৈন্য আছে, এই সৈন্যদের সবাইকেই যুদ্ধ করতে যেতে হবে ইরানে যদি পরাজিত করতে হয়। এটির পেছনে তারা বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন। এই যুক্তির কারণটা হচ্ছে যে, আরেকটা তথ্য দিই যে তারা বলছেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প 20-25 হাজার সৈন্য সেখানে বাড়াতে চাইছেন, এটি একটা হাস্যকর বিষয়। এবং কেন তারা হাস্যকর বলছেন সেই যুক্তিও তারা দিয়েছেন। সেই যুক্তিতে তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র 2003 সালে জর্জ ডব্লিউ বুশ যখন ইরাক আক্রমণ করে, তখন সাদ্দামের পতনের পর ইরাকে যখন যুদ্ধ তুঙ্গে, তখন 2007-এর দিকে তাদের সেখানে সৈন্য সংখ্যা ছিল মিত্রবাহিনীর মার্কিন সৈন্যসহ 1,85,000 মিত্রবাহিনীর সৈন্য ছিল। আবার সাদ্দামের যে বাহিনী, সেই বাহিনীর অর্থাৎ ইরাকের যে সৈন্য, সেই সৈন্য কিন্তু ছিল আরও 4 থেকে 5 লক্ষ। তো এত পরিমাণ সৈন্য থেকেও কিন্তু ইরাকে সেই যুদ্ধে যেই আল কায়দার যে যারা সশস্ত্র যোদ্ধা এবং আইএসের যে যত সশস্ত্র যোদ্ধা, তাদেরকে কিন্তু পরিপূর্ণভাবে পরাজিত করতে পারে নাই। এবং সেখানে কিন্তু ইরাকের একটা বড় শহর কিন্তু একটা বড় অংশ কিন্তু 2007-8-এর দিকে তারা নিয়ন্ত্রণে নিয়েছিল। তাহলে এত বড় সৈন্য দিয়ে ইরাকের একটা শহর তারা নিয়ন্ত্রণে রাখতে পারে নাই বা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণমুক্ত করতে পারে নাই, তাহলে ইরানের আয়তন এবং ইরানের সামরিক শক্তি ইরাকের চেয়ে কয়েক গুণ বেশি। প্রায় পূর্ব ইউরোপের সমান আয়তনের একটা দেশ হচ্ছে ইরান, এবং 9 কোটি মানুষের একটা দেশ, এবং তাদের প্রত্যেকের মধ্যে যেই দেশপ্রেম, তাদের প্রত্যেকের মধ্যে যে একটা বলা যায় যে তাদের যে একটা চেতনা, তাদের ইসলামের প্রতি বলেন, ধর্মের প্রতি বলেন, জাতীয়তাবাদী যে চেতনা তাদের মধ্যে, সেটি যেই পরিমাণে স্ট্রং, সেখানে গিয়ে তারা যুদ্ধ করে কতটুকু কুলাতে পারবেন, সেটি এখন অনেকেই এই বিশ্লেষণটা করছেন। একই সাথে আফগানিস্তানের উদাহরণও দেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা দি ইন্ডিপেন্ডেন্ট তারা এ বিষয়ে একটি বিস্তারিত মন্তব্যধর্মী প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনটা থেকেই আমি এই তথ্যগুলো দিচ্ছি। এবং সেখানে তারা আফগানিস্তানের যে হেলমান্দ প্রদেশ, সেই হেলমান্দ প্রদেশের একটা উদাহরণ দিয়ে বলেছেন, সেখানেও মার্কিন যুক্তরাষ্ট্র এই একটা প্রদেশে অভিযান চালানোর জন্য প্রায় 35,000 সৈন্য সেখানে বিভিন্ন বাহিনীর নিয়েছিল, এবং তাদের যে প্যারাট্রুপার থেকে শুরু করে স্থলবাহিনী থেকে শুরু করে সবই গিয়েছিল। সেখানে কিন্তু তারা বিজয়ী হতে পারেনি, সেখান থেকেও কিন্তু তাদেরকে ফিরে আসতে হয়েছে। তো সেই আফগানিস্তানের ছোট্ট একটা প্রদেশের তুলনায় ইরান কত বড় দেশ। আর যেই খার্ক প্রদেশে অভিযানের কথা বলা হচ্ছে, সেই খার্ক প্রদেশ হচ্ছে একটা ফাঁদ, যুদ্ধের ফাঁদ। সেই ফাঁদে গিয়ে কিভাবে স্থল অভিযান করে আসবে ডোনাল্ড ট্রাম্পের বাহিনী আর ইসরায়েল বাহিনী, সেটি কিন্তু পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন গবেষকরা। স্যার নিক বোর্টন নামের ইরাক ও আফগানিস্তান যুদ্ধর অভিজ্ঞতা সম্পন্ন একজন সেনা কর্মকর্তা বলছেন, অভিযানের সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে এই যুদ্ধ ব্যর্থ হতে বাধ্য। এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের পেছনে কোনো স্পষ্ট রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য নেই। এইটি হচ্ছে একটা বড় বার্তা। আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান থেকে কি চায় বা ইরান যুদ্ধে দিয়ে সে কি করতে চায়, সেটি তার কিন্তু পরিষ্কার ধারণা নাই। মূলত যেটি বলা হয় যে ইসরায়েলের ফাঁদে পড়েই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়েছেন, এবং এই যুদ্ধে শেষ পর্যন্ত মার্কিনীদের তিনি বিপদে ফেলেছেন, গোটা বিশ্বকে বিপদে ফেলেছেন। কারণ হরমুজ প্রণালী বন্ধ, এখন লোহিত সাগরও বন্ধ করতে যাচ্ছে হুতিরা। তাহলে কিন্তু পুরো বিশ্বের ব্যবসা বাণিজ্য, তেলের দাম সব কিছু কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ফলে এই অর্থনৈতিক ধাক্কা গোটা বিশ্বে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা দিনে দিনে কিন্তু তলানিতে নামছে। আর এই অবস্থার মধ্যে সামনে তার মধ্যবর্তী নির্বাচন, যেটি অনেকেই ধারণা করছেন যে ট্রাম্পের হয়তো বিদায় ঘণ্টা বেজে গেছে। এ কারণেই অনেকে কিন্তু এখন এই যুদ্ধ নিয়ে নতুন সমীকরণ দাঁড় করাচ্ছেন। বেশিরভাগ বিশেষজ্ঞই বলছেন যে ইরানে গিয়ে স্থলবাহিনীর মাধ্যমে অভিযান চালিয়ে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি সফল হতে পারবেন না, এবং এইখানে তাদের যে মিত্র যারা আছে তাদেরকে এবং মধ্যপ্রাচ্যের পুরো রাজনীতি কিন্তু ভিন্ন চেহারা নিতে পারে, পৃথিবীর রাজনীতির চিত্রও কিন্তু বদলে যেতে পারে। সেই পরিস্থিতি কিন্তু ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছেন, এবং আমেরিকা যে কোনো জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, সেই পরিস্থিতিও কিন্তু এখন তৈরি হচ্ছে দিনে দিনে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।